আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে ইন্টারঅ্যাক্টিভ র্যাপিড রিভিউ টেস্ট পেপার সলিউশন ক্লাস। আজকের ক্লাস আমাদের হচ্ছে জীববিজ্ঞান পঞ্চম অধ্যায় খাদ্য পুষ্টি এবং পরিপাক। এই ক্লাসে তোমাদের সলভ করার জন্য আমি তোমাদের সাথে আছি। আমি এইচ কাফি, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি ডিপার্টমেন্টে পড়তেছি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। আর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির এডমিশন টেস্টে আমার পজিশন ছিল 61। আসো আমরা এবার মূল আলোচনায় চলে আসি। দেখো আমরা হচ্ছে এই যে প্রত্যেকটা অধ্যায়ের শুরুতে একটা করে কিউআর কোড দিয়ে দিছি। তোমরা অন্যান্য অধ্যায়গুলোতেও পাবা এবং টেস্ট পেপার হিসেবে আমরাই প্রথম এভাবে প্রত্যেকটা অধ্যায়ের সাথে একটা করে কিউআর কোড দিচ্ছি। এবং সেই কিউআর কোডটা দিয়ে তোমার কি লাভ? কিউআর কোডটা দিয়ে তোমার লাভ হচ্ছে তুমি ওখানে একটা টেস্ট পেপার কিনে সাথে পেয়ে যাচ্ছ একজন শিক্ষক, যে তোমাকে বুঝিয়ে দিচ্ছে সবগুলো প্রশ্নের উত্তর কেন হলো এবং কিভাবে হলো। আচ্ছা, তাহলে আমরা চলে আসি আমাদের মূল আলোচনায়। উদ্ভিদের অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান কয়টি? উদ্ভিদের মোট কতটা উপাদান অত্যাবশ্যকীয়? ঠিক আছে, উত্তরটা হচ্ছে ক নাম্বার 16টি। ঠিক আছে, উত্তর ক। উত্তর হচ্ছে ক নাম্বার 16টি। আচ্ছা, এরপরে দেখি যে ম্যাক্রো উপাদান কয়টি। এই যে আমরা উদ্ভিদের অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান জানলাম, এই অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদানের মধ্যে আমরা আলোচনা করতেছি অধ্যায় 5, তাই না? আচ্ছা, অধ্যায় 5 এখানে বলছে যে অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদানের মধ্যে দেখো 2 নম্বর প্রশ্নটা যদি দেখি, তাহলে আমরা দেখতেছি একটা হচ্ছে ম্যাক্রো উপাদান। ম্যাক্রো উপাদান কি আর মাইক্রো উপাদান কি? ম্যাক্রো আর হচ্ছে মাইক্রো। যেটা উদ্ভিদের জন্য পরিমাণে তুলনামূলকভাবে বেশি লাগে, হ্যাঁ, বেশিটা হচ্ছে ম্যাক্রো। যেটা উদ্ভিদের তুলনামূলকভাবে কম লাগে সেটা হচ্ছে, সরি, যেটা কম লাগে সেটা হচ্ছে মাইক্রো উপাদান, কম প্রয়োজন। তবে যেহেতু অত্যাবশ্যকীয় তার মানে কি দুইটাই অবশ্যই প্রয়োজন। আচ্ছা, তাহলে এখানে উত্তরটা হচ্ছে ম্যাক্রো উপাদান প্রয়োজন 10টি, ঘ নাম্বার। তারপরে নিচের কোনটি মাইক্রো নিউট্রিয়েন্ট? নিচের কোনটা মাইক্রো নিউট্রিয়েন্ট? দেখো 3 নাম্বার, উত্তর কি? ক্লোরিন। ঠিক আছে, তারপর বলছে যে কোনটি উদ্ভিদের মাইক্রো উপাদান হলো। তো নিচের কোনটা দেখো উদ্ভিদের মাইক্রো উপাদানের মধ্যে আছে কোনটা? ক নম্বর অপশন তামা, খ নম্বর বোরন, গ নম্বর 3 নম্বর অপশন হচ্ছে কার্বন। উত্তর হচ্ছে 1 ও 2। ঠিক আছে, উত্তরটা আসবে 1 ও 2, অর্থাৎ তামা এবং বোরন। আচ্ছা, এরপরে আমরা চলে আসি প্রশ্ন নাম্বার 5। কোনটি মাইক্রো নিউট্রিয়েন্ট? আচ্ছা, মাইক্রো নিউট্রিয়েন্ট কোনটা, এটা হচ্ছে প্রশ্ন। তাহলে মাইক্রো, সরি, ম্যাক্রো নিউট্রিয়েন্ট কোনটা বা ম্যাক্রো উপাদান? তো ম্যাক্রো উপাদানগুলোর মধ্যে দেখো প্রথম অপশনটা আছে কপার। ঠিক আছে, ক নম্বর 6 নম্বর প্রশ্ন এর, সরি 5 নম্বর প্রশ্ন, কোনটি মাইক্রো নিউট্রিয়েন্ট? 5-এর উত্তর হচ্ছে ম্যাগনেসিয়াম, কপার, হাইড্রোজেন এবং কার্বন। উত্তরটা হচ্ছে ম্যাক্রো, যেহেতু সরি মাইক্রো, মাইক্রো হচ্ছে কপার। আচ্ছা, এখানে ম্যাক্রো, ম্যাক্রো কি? উত্তরটা হচ্ছে 6-এর গ, ক্যালসিয়াম। আচ্ছা, এখন তোমরা এটা বলতে পারো যে ভাইয়া আমার তো এটা এভাবে মনে থাকে না, তাহলে হচ্ছে আমি কিভাবে এটা মনে রাখতে পারি? ঠিক আছে, তোমাদের কাছে প্রশ্ন হতে পারে যে আমি এটা কিভাবে মনে রাখতে পারি, আমার তো পড়তে বসলে এটা মনে থাকে না, আমি বারবার পড়তেছি এবং বারবারই ভুলে যাচ্ছি। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা হচ্ছে একটা টেকনিক দিয়ে মনে রাখতে পারি। সেটা হচ্ছে কত থেকে কত নম্বর প্রশ্নের জন্য? মোটামুটি ভাবে 3 নম্বর থেকে 6 নম্বর প্রশ্নের জন্য। ঠিক আছে, 3 থেকে 6 নং এর ব্যাখ্যা। দেখো আমি যেটা বলতেছি তোমরা এটা মনে রাখার চেষ্টা করো, তাহলে দেখবা যে তোমরা মোটামুটি ভাবে সবগুলোই মনে রাখতে পারবা। আচ্ছা দেখো, একটা ক্যাফে আছে, হ্যাঁ, একটা রেস্টুরেন্ট বা ক্যাফে, তার নাম হচ্ছে ম্যাজিক ক্যাফে। তো এক একটা জিনিস তো এক একটা বিভিন্ন ক্যাফে বিভিন্ন কিছুর জন্য ভালো। আমরা মনে রাখবো ম্যাজিক ক্যাফে, সেটা হচ্ছে চপের জন্য ভালো, হ্যাঁ। ম্যাজিক ক্যাফে
আচ্ছা, ইংলিশে লিখি, একটু ওয়েট, ইংলিশে লিখি, তোমাদের জন্য মনে রাখাটা সহজ হবে আরো। আচ্ছা, ম্যাজিক ক্যাফে, হ্যাঁ, ম্যাজিক ক্যাফে, ক্যাফে ফর নাইস, NIC, ফর নাইস চপস, হ্যাঁ, CHOPS, আমরা এটাতে মনে রাখতে পারি, ম্যাজিক ক্যাফে ফর নাইস চপস। আচ্ছা, তো প্রথমে দেখি যে ম্যাজিক, হ্যাঁ, ম্যাজিকটা কি হয়? দেখো, এটা তো একটা নাম, তাই না? নামের বানানে কোনো ভুল আছে? নামের বানানে তো কোনো ভুল নেই। আচ্ছা, এখন দেখো তারা ম্যাজিক নামটা কিভাবে লিখছে। জিক, ঠিক আছে, GIK, ওরা ওইভাবে লিখছে, হ্যাঁ। তারা হচ্ছে নাম বিভিন্ন বানানে দিতে পারে, তো পড়াশোনা কম করছে, তারা এইভাবে নাম লিখে দিছে। আচ্ছা, এখন আমরা দেখি যে এটা দিয়ে কিভাবে মনে রাখতে পারি। এই যে ম্যাজিক কফি, তাই না? তাহলে MG, ম্যাগনেসিয়াম, একটা ম্যাক্রোনিউট্রিয়েন্টস, ঠিক আছে, ম্যাক্রো উপাদান, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ম্যাজিক, ক্যালসিয়াম, ফেরাম, ম্যাজিক ক্যাফে, ফড, হ্যাঁ, ফডতে কিছু নাই, ক্যাতে হচ্ছে ক্যালসিয়াম, ফেতে ফেরাম, এমটি ম্যাগনেসিয়াম, কেতে পটাশিয়াম, ফর নাইস জবস, এই নাইসতে হচ্ছে নাইট্রোজেন, ঠিক আছে। আর এই চপস, এখান থেকে সিতে কার্বন, এইচতে হাইড্রোজেন, ওতে অক্সিজেন, পিতে ফসফরাস, এসতে সালফার, ঠিক আছে। তাহলে ম্যাজিক ক্যাফে ফর নাইস জবস, এটা দিয়ে আমরা মনে রাখতে পারি যতগুলো ম্যাক্রোনিউট্রিয়েন্ট আছে সবগুলোর নাম, ম্যাক্রো নিউট্রিয়েন্ট বা ম্যাক্রো উপাদান, নিউট্রিয়েন্ট বা ম্যাক্রো উপাদান। আচ্ছা, তারপরে চলে আসি 7 নম্বর প্রশ্ন। 7 নম্বর প্রশ্নটা কি? ডিএনএ, আরএনএ, এটিপি এর গাঠনিক উপাদান কি, কোনটি? ডিএনএ, আরএনএ এবং হচ্ছে এটিপি, এগুলো সবগুলোর গাঠনিক উপাদানের মধ্যেই ফসফরাস উপস্থিত, ঠিক আছে। এটা যদি তোমরা স্ট্রাকচার পড়ো, তোমরা যখন বড় ক্লাসে আসবা তখন এগুলো প্রত্যেকটা সংকেত পড়তে হবে। তো সংকেত পড়তে গেলে তোমরা দেখবা যে সবগুলোতেই ফসফরাস আছে, আমরা আমাদের পড়ায় এখন পড়ি। আচ্ছা, তাহলে এখানে এটা হচ্ছে 7 নম্বরের উত্তরটা হচ্ছে ফসফরাস। 8 নম্বর, ক্লোরোফিলের প্রধান উপকরণ কোনটি? হ্যাঁ, ক্লোরোফিলের প্রধান উপকরণ কোনটি? তো এই যে ম্যাগনেসিয়াম এবং নাইট্রোজেন। 8-এর খ নাম্বারটা হচ্ছে উত্তর। তারপর 9 নম্বর দেখো, সুগার বিট এর মূল এবং কাণ্ডের বৃদ্ধির জন্য কোন মূলটি দায়ী? সুগার বিটের জন্য প্রয়োজন ক্লোরিন, সুগার বিটের জন্য প্রয়োজন হচ্ছে ক্লোরিন। এগুলো একটু মুখস্থ জিনিস, আমাদের দেখেই মনে রাখতে হবে। সুমিষ্ট আখ পেতে জমিতে কোনটা প্রয়োগ করতে হবে? এটা হচ্ছে বোরন, বোরন প্রয়োগে সুমিষ্ট আখ পাওয়া যাবে। তারপরে বলছে যে ক্লোরোপ্লাস্টের গঠন এবং সংরক্ষণের জন্য কোনটা প্রয়োজন? ক নম্বর হচ্ছে দস্তা, ফসফরাস, ম্যাঙ্গানিজ, উত্তরটা হচ্ছে ম্যাঙ্গানিজ। তারপর বলছে বায়বীয় নাইট্রোজেন সংবন্ধনের জন্য ব্যাকটেরিয়াকে সাহায্য করে কোন মাইক্রোনিউট্রিয়েন্টস? এটা জানা আছে? নাইট্রোজেন সংবন্ধন করব, হ্যাঁ, নাইট্রোজেন সংবন্ধনের জন্য প্রয়োজন হচ্ছে মোলিবডেনাম। আচ্ছা, এরপরে চলে আসি কোন পুষ্টি উপাদানের অভাবে। আচ্ছা, এতক্ষণ আমরা দেখলাম যে বিভিন্ন পুষ্টি উপাদান দিয়ে কি কি লাভ হয়, হ্যাঁ, কোন কাজে কোনটা প্রয়োজন। আর এখন আমরা যেটা দেখতে আসছি, এটা দেখবো যে অভাবজনিত রোগ, যদি অভাব হয় কোনো একটা পুষ্টি উপাদানের, তাহলে কোন রোগটা হবে। আচ্ছা, তাহলে কোন পুষ্টি উপাদানের অভাবে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কুলামের প্রোটিন ট্রাফিকিং প্রক্রিয়া বিপর্যস্ত হয়? উত্তরটা হচ্ছে ক্যালসিয়াম, 13-এর গ নম্বর। তারপরে 14 নম্বর দেখো, কোন উপাদানের অভাবে ডাইব্যাক রোগ হয়? ডাইব্যাক একটা প্লান্টের রোগ, হ্যাঁ, এটা খুব সিরিয়াস একটা রোগ আর কি। 14-এর খ, এটা তোমরা ভালো করে মনে রাখিও, পরবর্তীতে ডাইব্যাক নিয়ে তোমাদের আরো পড়তে হবে। যখন হচ্ছে ইন্টারে উঠবা দেখবা যে ওখানে অণুজীব বিজ্ঞানে ডাইব্যাক নিয়ে আরো অনেক আলোচনা আছে। আচ্ছা, তারপরে দেখি যে উদ্ভিদের পাতার সবুজ রংটা হালকা হয়ে যায়, এটা হচ্ছে কোনটার অভাবে হয়? তো উত্তরটা হচ্ছে ম্যাগনেসিয়াম, ঠিক আছে। 15 নম্বর উত্তর হচ্ছে ম্যাগনেসিয়াম, পাতার রংটা হালকা হয়ে যায়।
এই পাতার রং হালকা হয় যে এর কারণ হচ্ছে এক্ষেত্রে সালোক সংশ্লেষণের হারটা কমে যাবে। যদি সালোক সংশ্লেষণ না হয় তাহলে কি উদ্ভিদটা ধীরে ধীরে দুর্বল হয়ে যাবে। আচ্ছা, এরপরে 16 নম্বর প্রশ্নটা বলছে নিচের কোনটির অভাবে উদ্ভিদের ফুলের কুঁড়ির জন্ম ব্যাহত হয়? উত্তর হচ্ছে বোরন। এরপরে হচ্ছে 17 নম্বর। মনোয়ারা বেগম একটি ফলের বাগান করলো, ফুল ফল আনার আসার সময় থেকে, আচ্ছা, ফুল ফল আসার সময় থেকে সে লক্ষ্য করলো গাছের পাতা ফুল এবং ফল ঝরে পড়ছে। ঠিক আছে, এই গাছের ফুল ফল পাতা ঝরে পড়ে কিসের অভাবে? ফসফরাসের অভাবে। তাহলে এটা উত্তরটা হচ্ছে ফসফরাস। মনোয়ারা বেগম এই সমস্যা এড়াতে পারবে কিভাবে? এক নম্বর বলছে ফসফরাস যুক্ত সার প্রয়োগ করে। যেহেতু ফসফরাসের অভাব, তাহলে ফসফরাস যুক্ত সার অবশ্যই দিতে হবে। তারপর বলছে চারার যথাযথ পরিচর্যার মাধ্যমে। তারপর বলছে ইউরিয়া সার ব্যবহার করে। না, ইউরিয়া সারের এখানে প্রয়োজন নাই। চারার যথাযথ পরিচর্যা করতে হবে এবং হচ্ছে ফসফরাস যুক্ত সার প্রয়োগ করতে হবে। রহিম মিয়ার টমেটো ক্ষেতে পাতাগুলো ধীরে ধীরে হলুদ হয়ে যাচ্ছে। আচ্ছা, রহিম মিয়ার টমেটো ক্ষেতে পাতাগুলো ধীরে ধীরে হলুদ হয়ে যাচ্ছে। এখন বলছে রহিম মিয়ার টমেটো ক্ষেতে কোন কোন খনিজের অভাব হতে পারে? কি মনে হয় যে পাতা হলুদ হবে কেন? নাইট্রোজেন এবং পটাশিয়ামের কারণে। আচ্ছা, তারপরে বলছে যে রহিম মিয়ার ক্ষেত্রে প্রয়োগ করতে হবে। এখন রহিম মিয়ার নাইট্রোজেন যেহেতু অভাব, তাহলে কি করবে সে? অবশ্যই নাইট্রোজেনের অভাব পূরণ করে কি? ইউরিয়া। নাইট্রোজেনের জন্য দিতে হবে ইউরিয়া। তারপরে বলছে পটাশিয়াম, পটাশিয়ামের অভাব, তাহলে দিতে হবে মিউরেট অফ পটাশ। ঠিক আছে, পটাশিয়ামের অভাবে দিতে হবে মিউরেট অফ পটাশ। তাহলে 1 এবং 3 উত্তর হচ্ছে খ। 20 নম্বর প্রশ্নের উত্তর হলো খ। ঠিক আছে। আচ্ছা, তারপরে চলে আসো সুষম খাদ্যের বৈশিষ্ট্য কি? প্রশ্ন নম্বর 21। ঠিক আছে, এখানে বলছে আমিষ চর্বি ও শর্করার অনুপাত হবে 4:1:1। এরকম কোনো নিয়ম নাই। আচ্ছা, তারপর বলছে সুষম খাদ্য অবশ্যই সহজপাচ্য হতে হবে। হ্যাঁ, এটা অবশ্যই। খাদ্য অবশ্যই প্রয়োজনীয় পরিমাণ পানি এবং খনিজ লবণ থাকতে হবে। হ্যাঁ, তাহলে উত্তর হচ্ছে 2 ও 3। উত্তরটা এখানে গ নাম্বার। ঠিক আছে, তাহলে 21-এর উত্তরটা পেয়ে গেলাম আমরা, গ। এরপর আসি 22 নাম্বার। কোনটি উদ্ভিজ্জ আমিষের উৎস? বলো, উদ্ভিজ্জ আমিষ কি? এটা আমরা ছোটবেলা থেকেই পড়ে আসতেছি। হ্যাঁ, উত্তরটা হচ্ছে খ, ডাল। তারপরে হচ্ছে কোন খাদ্যটি দেহের বৃদ্ধি সাধন এবং ক্ষয় পূরণ করে? দেহের বৃদ্ধি সাধন এবং ক্ষয় পূরণ করে কারা? আমিষটা। আমিষ হচ্ছে দেহের ক্ষয় পূরণ এবং বৃদ্ধি সাধনে সহায়তা করে। আচ্ছা, তাহলে 23 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে খ। এরপরে চলে আসি, আমিষে শতকরা কত ভাগ নাইট্রোজেন থাকে? খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। হ্যাঁ, আমরা যতদিন পড়বো এটা বারবার লাগবে। তো 24-এর উত্তরটা হচ্ছে গ নম্বর, 16%। তারপরে কমলা রসে নিচের কোনটি পাওয়া যায়? 25 নম্বর প্রশ্ন। ক নম্বর অপশন হচ্ছে গ্লুকোজ। তারপরে খ হচ্ছে সুক্রোজ। গ নম্বর শ্বেতসার। ঘ গ্লাইকোজেন। উত্তরটা হচ্ছে গ্লুকোজ। আচ্ছা, আঙ্গুরের রসে থাকে সুক্রোজ। হ্যাঁ, 25টা হচ্ছে কমলার রস। কমলার রস, এখানে পাচ্ছি গ্লুকোজ। যদি হয়তো আঙ্গুর, হ্যাঁ, আঙ্গুরের রস, তাহলে পাইতাম ফ্রুক্টোজ। ফ্রুক্টোজ। আচ্ছা, তারপরে বলছে 26 নম্বর প্রশ্ন, শর্করার মৌলিক উপাদান কার্বোহাইড্রেট, অক্সিজেন এবং অন্যটা কি? অন্যটা হচ্ছে কার্বন। আমরা কি জানি? শর্করা না, মূলত থাকে শর্করার মধ্যে CHO। তার মানে কি? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। আচ্ছা, এরপরে দিছে দুধের শর্করা কি বলে? উত্তরটা 27 নম্বর, গ। ঠিক আছে, দুধের শর্করাকে বলা হয় ল্যাকটোজ।
দ্বি শর্করার উৎস কোনটি? প্রশ্ন নম্বর 28। দ্বি শর্করা চিনি এবং হচ্ছে দুধ। হ্যাঁ, দুইটাতেই শর্করা আছে। চিনি এবং আলু, তারপরে দুধ ও মধু, আটা ও চিনি। বলছে যে কোনটা দ্বি শর্করার উৎস। দ্বি শর্করা অর্থাৎ দুইটি মনোমার বিশিষ্ট শর্করা। মানে দ্বি শর্করা যদি বলা হয় তাহলে বুঝতে হবে যে এখানে ডাইমার থাকবে শর্করার। তো সুক্রোজ, ল্যাকটোজ এরা হচ্ছে দ্বি শর্করা। লিখে দিচ্ছি। প্রশ্ন নম্বর 28। দ্বি শর্করা জিনিসটা দিয়ে কি বোঝায়? হ্যাঁ, এটা আমাদের বোঝা উচিত। 28 নম্বরটা। তো দ্বি শর্করা মানে হচ্ছে শর্করার মনোমার দুইটা, মনোমার দুইটি। এরকম দুইটা মনোমার বিশিষ্ট কি কি হয়? একটা হচ্ছে সুক্রোজ, একটা ল্যাকটোজ। হুম, এক্সাম্পল এগুলো। উদাহরণ: সুক্রোজ, তারপর হচ্ছে ল্যাকটোজ। সুক্রোজ পাই কোথায় আমরা? মধুতে, সরি চিনিতে পাই সুক্রোজ, আর দুধে পাই ল্যাকটোজ। কোন খাবারে ক্যালোরির মান বেশি? কোন খাবারে ক্যালোরির মান বেশি থাকে? আমরা কি জানি যে যদি খিচুড়ি রান্না করা হয়, খিচুড়ির মধ্যে বিভিন্ন ধরনের খাবারের আইটেম মিক্স থাকে। সেখানে কার্বোহাইড্রেট থাকে, প্রোটিনও থাকে। সবকিছু মিলে ডাল দেওয়া হয় না, ডালটা হচ্ছে প্রোটিন। তো তাই খিচুড়ির ক্যালোরি মানটা বেশি হবে। এক শর্করার উৎস কোনটি? এক শর্করা মানে কি? এই যে বললাম মনোমার দুইটা, এখানে তাহলে আমাদের 30 নম্বরে হবে মনোমার একটা। হ্যাঁ, মনোমার একটি। আচ্ছা, তাহলে এই যে এই ধরনের মনোমার একটা, তার মানে কি? গ্লুকোজ, ফ্রুক্টোজ এরা। তাহলে 30 নম্বরের উত্তরটা হচ্ছে ফলের রস। আমরা একটু আগে দেখছি না ফলের রসকে, রসে কি থাকে? বিভিন্ন ফল দেখছি এদের মধ্যে গ্লুকোজ, ফ্রুক্টোজ এগুলো থাকে। আচ্ছা, কোন খাদ্যটি মানবদেহ সরাসরি শোষণ করতে পারে? ঠিক আছে, 31 নম্বর প্রশ্ন। প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। 31 নম্বর প্রশ্নটা বলছে যে কোন খাদ্যটি দেহ সরাসরি শোষণ করতে পারে? ক নম্বর অপশন হচ্ছে দুধ, খ নম্বর চিনি, গ নম্বর মধু, এবং ঘ নম্বরে আছে ভাত। ঠিক আছে, আমাদের বডি হচ্ছে মধুকে সরাসরি শোষণ করে নিতে পারে। আচ্ছা, এরপরে চলে আসি 32 নম্বর। কোনটি দেহে বেশি তাপশক্তি উৎপাদন করে? এটা তো সবারই জানা উত্তর। উত্তর হচ্ছে স্নেহ বা চর্বি। চর্বি, যার শরীরে চর্বি বেশি আমরা বলি না তার গরম বেশি লাগে, তাই। আচ্ছা, কোনটা পানিতে দ্রবণীয় ভিটামিন কোনটি? 33 নম্বর। এই প্রশ্নটা এত বেশি ইম্পর্টেন্ট যে এটা বিভিন্ন সময় পরীক্ষায় আসতেই থাকবে, আসতেই থাকবে। আমরা 33 নম্বরটা একটু শর্ট লিখে ফেলি। হ্যাঁ, পানিতে দ্রবণীয়, দ্রবণীয় ভিটামিন, পানিতে দ্রবণীয় ভিটামিন। ঠিক আছে, আরেকটা হচ্ছে, সরি, একটা হচ্ছে পানিতে দ্রবণীয় ভিটামিন, আর একটা হলো চর্বিতে দ্রবণীয় ভিটামিন। চর্বিতে দ্রবণীয় ভিটামিন। পানিতে দ্রবণীয় ভিটামিন কি কি? একটা হচ্ছে ভিটামিন বি, একটা হলো ভিটামিন সি। চর্বিতে চর্বিতে দ্রবণীয় কি কি? এই দুইটা বাদে আর যা যা থাকলো, এ, ডি, ই এবং হচ্ছে কে। ইএফজিএইচ কি ভিটামিন আছে নাকি? ইএফজি কিন্তু, ইএফজিএইচ কিন্তু কোনো ভিটামিন নাই। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমাদের হচ্ছে ইএফজিএইচ কোনো ভিটামিন নেই। সরি, ই আছে, তোমার হচ্ছে এফজিএইচ, আইজে এগুলোতে কোনো ভিটামিন নাই। 33 নম্বর গেল। তারপরে আসি 34 নম্বর। হ্যাঁ, 34 নম্বর প্রশ্নটা হচ্ছে কোন খাদ্য চর্বিতে দ্রবণীয়? সব ভিটামিন পাওয়া যায় এমন কিছু খাবার আছে যেগুলোতে চর্বিতে যে যে ভিটামিনগুলো দ্রবীভূত হয়। চর্বিতে ভিটামিন কি কি দ্রবীভূত হয়? ভিটামিন এ, ডি, ই, কে, এগুলো সবই পাওয়া যায়। সেটা হচ্ছে ডিম। আমাদের খাবারের তালিকায় প্রতিদিন একটা করে ডিম মিনিমাম থাকা উচিত। আচ্ছা, কোন খাবারটি চর্বিতে দ্রবণীয় ভিটামিন আছে?
কোন খাবারটার মধ্যে চর্বিতে দ্রবণীয় ভিটামিন আছে? প্রশ্ন নম্বর 35। এখানে দেখো তো কোনটা চর্বি জাতীয়? উত্তরটা হচ্ছে মাখন। আচ্ছা, ভোজ্য তেল, আমরা যে তেলটা খাই, এই তেলের মধ্যে কোন ধরনের ভিটামিন থাকে? 36 নম্বর প্রশ্ন, উত্তরটা হচ্ছে ভিটামিন ডি। রাতকানা রোগ প্রতিরোধে অধিক পরিমাণে খেতে হবে। রাতকানা রোগ কেন হয়? রাতকানা রোগটা কেন হবে? ভিটামিন এ এর অভাব। ঠিক আছে, ভিটামিন এ এর অভাবে হবে রাতকানা রোগ। তাহলে এখন যদি ভিটামিন এ এর অভাবে হয় রাতকানা রোগ, তাহলে আমাদের দেখতে হবে যে কিভাবে এ এর অভাবটা পূরণ করা যায়। 37 নম্বর প্রশ্ন, দেখো অপশনগুলো। 1 নম্বর গাজর, 2 নম্বর পাকা আম, 3 নম্বর মলা মাছ। এই তিনটার মধ্যেই আমাদের হচ্ছে ভিটামিন এ জাতীয় ভিটামিন এ থাকে। তাই তিনটাই আমাদের এর অভাব দূর করতে সহায়তা করবে। একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির দৈনিক কত লিটার পানি পান করা প্রয়োজন? প্রশ্ন নাম্বার 38। কত লিটার? স্বাভাবিকভাবে হচ্ছে 2 লিটার অবশ্যই পান করা প্রয়োজন। কারো যদি শরীরে অতিরিক্ত পানি ঘাটতি হয়ে থাকে, যেমন হচ্ছে ডায়রিয়া বা এই ধরনের, তখন সেক্ষেত্রে আরো বেশি পান করা প্রয়োজন। এটা একজন সুস্থ স্বাভাবিক মানুষের মিনিমাম 2 লিটার অর্থাৎ 8 গ্লাস পানি পান করা উচিত। একজন পূর্ণবয়স্ক মানুষের দৈহিক ওজনের শতকরা কত ভাগ পানি থাকা প্রয়োজন? একজন মানুষের দৈনিক যে ওজনটা, দৈহিক যে ওজনটা আছে, সেই ওজনের 50 থেকে 65% পানি থাকা প্রয়োজন। আদর্শ খাদ্য পিরামিডে সব থেকে উপরে থাকে কে? গ, এখানে হচ্ছে রুটি, মলা মাছ, ডালডা এবং হচ্ছে লাল শাক। এর মধ্যে আনসার হচ্ছে ডালডা। আচ্ছা, খাদ্য পিরামিডের উপর থেকে দ্বিতীয় স্তরে, ঠিক আছে, উপর থেকে দ্বিতীয় স্তরে কে আছে? প্রোটিন, যেমন ডিম, মাছ, এরা। ঠিক আছে, বাকিগুলো দেখো সরাসরি প্রোটিন নয়। আচ্ছা, এরপরে আসি আমাদের হচ্ছে এই পার্টটা বলছে যে এখানে গয়টার এবং রিকেটস নিয়ে। হ্যাঁ, গয়টার এবং রিকেটস নিয়ে। আচ্ছা, কোন গ্রন্থিতে গলগণ্ড হয়? দেখে আমাদের জানা আছে। গলগণ্ড হয় হচ্ছে থাইরয়েড গ্রন্থিতে। ভিটামিন ডি এর অভাবে কোন রোগ হয়? এটা তো একদম ছোট থেকে প্রত্যেক ক্লাসের সব বইয়ে বইয়ে পড়ে আসতেছি, তাই না? উত্তরটা হচ্ছে রিকেটস। আমরা ওই যে পড়ছি তো, রিকেটস হলে কি হয়? হাড় বেঁকে যায়, তাই না? ছোট বাচ্চাদের হাড়গুলো বেঁকে যায়। আচ্ছা, এরপর বলছে ডাক্তার আরিফের দেখা রোগটি নিচে কোনটি? ডাক্তার আরিফ বাংলাদেশের উত্তর অঞ্চলে গিয়ে এমন কিছু রোগাক্রান্ত মানুষ লক্ষ্য করলেন যাদের গলা ফোলা। উত্তরবঙ্গ কোথায়? তোমার হচ্ছে সমুদ্র থেকে অনেক দূরে। তো আমরা এই যে লবণ যে পাই, লবণ কোথা থেকে তৈরি করা হয়? সমুদ্র থেকে না? তাহলে সমুদ্র থেকে যদি লবণ তৈরি করা হয়, তাহলে এই সমুদ্রের আশেপাশে যে দক্ষিণ অঞ্চলের এই যে এলাকাগুলো, সেগুলোতে কি হয়? পানির মধ্যে এমনিতেও কিছুটা হলেও লবণ থাকে, কিন্তু উত্তরবঙ্গে সেটা থাকে না। যার কারণে খাবারের সাথে আয়োডিনযুক্ত লবণ খাওয়াটা উচিত। আচ্ছা, তো এখন তাহলে এই যে রোগটা, কি রোগ দেখছে উনি? আনসারটা হচ্ছে গয়টার। তারপর আসি 45 নাম্বার। উক্ত রোগটা, এই যে তার যে হয়েছে গয়টার, হ্যাঁ, গলা ফুলে যাওয়া, এই গয়টার রোগের ক্ষেত্রে এটা কি জন্য হয়? অপশন 1, সোডিয়ামের অভাবে হয়। 2, পার্বত্য অঞ্চলে দেখা যায়। 3, থাইরয়েড গ্রন্থির রোগ। তাহলে উত্তরটা হচ্ছে, উত্তরটা হচ্ছে 2 ও 3। পার্বত্য অঞ্চলে তো অনেক উঁচুতে থাকে, তাই না? আচ্ছা, এটা থাইরয়েড গ্রন্থির রোগ। আচ্ছা, এরপর আসি 46 নাম্বার। কোন ভিটামিনের অভাবে রক্ত শূন্যতা রোগ হয়? এটাও খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমাদের দেশে রক্ত শূন্যতা এরকম মানুষের কোনো অভাব নাই। তো রক্ত শূন্যতা রোগ দেখা দেয় কিসের জন্য? ভিটামিন বি 12। তারপরে হচ্ছে খাসির মাংস হতে 50 গ্রাম চর্বি, খাসির মাংস থেকে যদি 50 গ্রাম চর্বি নেই, তাহলে সেখান থেকে কত কিলোক্যালোরি শক্তি পাওয়া যাবে? আমরা কি জানি যে 1 গ্রাম চর্বিতে শক্তি পাওয়া যায়? এটা হচ্ছে প্রশ্ন নাম্বার 47। 1 গ্রাম চর্বি সমান কত কিলো ক্যালোরি? 9 কিলো ক্যালোরি। ঠিক আছে, তাহলে 50 গ্রাম চর্বি সমান কত?
আমরা বের করতে পারি 9 গুণন 50 কিলো ক্যালোরি ইকুয়াল টু 450 কিলো ক্যালোরি। উত্তরটা হচ্ছে গ। 100 গ্রাম নিচের খাদ্য থেকে পরিমাপের নিচের খাদ্য থেকে ক্যালোরি বেশি পাওয়া যাবে কোনটি থেকে? আচ্ছা, কোন খাবারটা খাইলে 100 গ্রামই খাবো কিন্তু ক্যালোরি বেশি পাইতে হবে? তাহলে কোন ধরনের খাবার থেকে পাবো? আমরা এই যে একটু আগে দেখলাম, এটা হচ্ছে চর্বির হিসাবটা গেল। আচ্ছা, প্রোটিন যদি হইতো প্রোটিন অথবা শর্করা, তাহলে আমরা 1 গ্রাম সমান পাইতাম 4 কিলো ক্যালোরি। তাহলে খাইতে হবে কি? চর্বি জাতীয় খাবার সে যদি খায় তাহলে সে সর্বোচ্চ কিলো ক্যালোরি পাবে। আচ্ছা, তারপরে 15 কিলো ক্যালোরি সমান কত জুল? আচ্ছা, 15 কিলো ক্যালোরি। প্রশ্ন নম্বর 49। আমরা জানি 1 কিলো ক্যালোরি সমান হচ্ছে 4180 জুল। তাহলে এখন কি বলছে 15 কিলো ক্যালোরি সমান কত? 15 কিলো ক্যালোরিকে যদি গুণ করতে চাই 4180 গুণন 15 জুল। আচ্ছা, এটা মানে দাঁড়াচ্ছে হচ্ছে জুল। আচ্ছা, তাহলে 62700 ক নম্বর অপশন? ঠিক আছে, তাহলে 49 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ক। এরপর আসি 50 নম্বর। রহিম প্রতিদিন 150 গ্রাম শর্করা। আচ্ছা, 50 নম্বর প্রশ্ন। রহিম প্রতিদিন 50 গ্রাম শর্করা, তারপরে বলছে 150 গ্রাম আমিষ। আচ্ছা, তাহলে এখন মোট ক্যালোরি জিনিস পড়তে হবে। আচ্ছা, তাহলে 150 গুণন 4, শর্করা যেহেতু আস্তে আস্তে 600, তারপরে আমিষ হচ্ছে 100 গ্রাম গুণন 4 আস্তে আস্তে 400, তারপরে বলছে 25 গ্রাম চর্বি, 25 গুণন কত হবে? 9 হবে, যেহেতু ওগুলোতে 4 কিলো ক্যালোরি, এখানে 9 কিলো ক্যালোরি। তাহলে 225 হবে। হুম, যদি যোগ করে দিই কত আসে? 5 2 12, 1225 কিলো ক্যালোরি। গ নম্বর অপশন। দৈনিক আরো কত গ্রাম চর্বি গ্রহণ করা প্রয়োজন? আচ্ছা, এখানে জিজ্ঞেস করতেছে রহিমের দৈনিক আরো কত গ্রাম চর্বি গ্রহণ করা প্রয়োজন। উত্তরটা হচ্ছে 25 থেকে 35 গ্রাম। আমরা কি জানি একজন সাধারণ মানুষের কত গ্রাম প্রয়োজন? 50 থেকে 60 গ্রাম। সে গ্রহণ করতেছে 25 গ্রাম। আচ্ছা, রমজান আধা কেজি আটার রুটি 3 বেলা খায়, 3 বেলা মিলে খাচ্ছে 500 গ্রাম। তার দৈনিক ওজন 50 কেজি, উচ্চতা 175 সেন্টিমিটার হলে বলছে যে রমজানের এক বিএমআই হচ্ছে 32। ঠিক আছে, আমরা কি করতে পারি? বিএমআই ইকুয়াল টু কি জানি আমরা? ওজন ভাগ উচ্চতা স্কোয়ার, তাই না? আচ্ছা, ওজনটা হচ্ছে 5050 বাই উচ্চতা। উচ্চতা কিসের স্কোয়ার? মিটার অপশনে না? 1.25 হোল স্কোয়ার। ঠিক আছে, মিটার স্কোয়ার। আচ্ছা, এটা তোমরা একটু করে দেখিও কত আসে। 32। হ্যাঁ, মোটামুটি ভাবে 32 মতো আসবে। আচ্ছা, দাঁড়াও আমি একটু করে নিয়ে দেখে বলতেছি তোমাদের। 50 ভাগ 1.25। হ্যাঁ, 32 আসে। আচ্ছা, এরপরে বলছে একটু দাঁড়াও। হ্যাঁ, 52 নম্বর গেল। তারপরে হচ্ছে বেছে খাদ্য গ্রহণ করা উচিত। বিএমআই 32, তার মানে কি সে ওজন এমনি অনেক বেশি। ঠিক আছে, অবশ্যই খাবার বেছে খাদ্য গ্রহণ করা উচিত। তা বলছে যে অবস্থান মোটা হওয়ার দ্বিতীয় স্তরে। তার অবস্থান মোটা হওয়ার দ্বিতীয় স্তরে, এটা কি ঠিক আছে? এটা ভুল।
হ্যাঁ, তাহলে উত্তরটা হচ্ছে 1 এবং 2, ক নম্বর। রমজান প্রতিদিন তার প্রধান খাদ্য হতে কত ক্যালোরি শক্তি পেয়ে থাকে? সে প্রতিদিন কত কিলো ক্যালোরি খায়? 500, আধা কেজি রুটি যেহেতু, আমরা এখানে দেখি 52 না 53 নম্বর, দেখতেছি হচ্ছে যে তার আধা কেজি আটার রুটি খায়, তার মানে 500 গ্রাম গুণন 4। তার প্রধান খাদ্য হতে কত কিলো ক্যালোরি শক্তি পেয়ে থাকে? আচ্ছা, রমজান আধা কেজি আটার রুটি যেহেতু সে খায়, সে শর্করা খাচ্ছে হাফ কেজি, তাই না? গুণন 4। আচ্ছা, তাহলে তার এখান থেকে সে পায় 1000 কিলো ক্যালোরি। এখানে উত্তরটা দেয়া নেই, ঠিক আছে? সঠিক সঠিক উত্তরটা এখানে নাই। আচ্ছা, এরপরে চলে আসি 54 নম্বর, 168। 54 নম্বর প্রশ্নটা, 168 সেন্টিমিটার উচ্চতা এবং 66 কেজি ওজনের একজন ব্যক্তির বিএমআই কত? ঠিক আছে, 168 সেন্টিমিটার উচ্চতা, 66 কেজি ওজনের। আমি তো একটু আগে বিএমআই সিস্টেম দেখিয়ে দিলাম, তাই না? এই যে এইভাবে দেহের ওজন ভাগ উচ্চতা স্কোয়ার, তাহলে 54 নম্বরটা আমরা এভাবে বের করে ফেলতে পারবো। আচ্ছা, 23.40। ঠিক আছে, উত্তরটা এরকম আসে, 23.40। তোমরা একটু করে দেখো আরেকবার। 54 খ। তারপরে হচ্ছে 55 নম্বর, রাহেলার উচ্চতা। ঠিক আছে, 55 নম্বর প্রশ্ন দেখো। রাহেলার উচ্চতা 156 সেন্টিমিটার, দৈহিক ওজন 58 কেজি। তার বিএমআই এর মান কত? ঠিক একই হবে, ঠিক আছে, ঠিক একই ভাবে উত্তর 23.83। এরপর আসি 56 নম্বর প্রশ্ন, বিএমআই এর মানদণ্ডে সুস্বাস্থ্য, ঠিক আছে, স্বাভাবিক ওজন বা বেস্ট যেটা স্ট্যান্ডার্ড, সেটা কত? 18.5 থেকে 24.9। আচ্ছা, তখন একটা দেখলাম না যে তার 32, তাহলে 32টা কি হয়? 18.5 থেকে 24.9 পর্যন্ত আদর্শ ওজন, তারপরে অতিরিক্ত ওজন, এরপরে স্থূলতার প্রথম স্তর স্তর সে ছিল স্থূলতার প্রথম স্তরে। সুমির ওজন 75 কেজি, উচ্চতা 150 সেন্টিমিটার হলে বিএমআই এর ক্ষেত্রে তার করণীয় কি? আচ্ছা, বিএমআই এর ক্ষেত্রে সুমির করণীয় কি? এক্ষেত্রে আমরা হচ্ছে সুমির বিএমআই বের করব, ঠিক আছে? 32, তাই না? 50 সেন্টিমিটার। আচ্ছা দেখো, তার বিএমআই অনুযায়ী ওজনটা বেশি আসে। হুম, এখন যদি ওজন বেশি আসে, সেক্ষেত্রে সমাধান কি? খাওয়া কমাইতে হবে, এই তো। তাহলে বলছে পরিমিত খাদ্য গ্রহণ, ব্যায়াম, বেছে খাদ্য গ্রহণ। তাহলে তাকে বেছে বেছে খাবার খেতে হবে, স্বাভাবিক খাবার খাওয়া যাবে না। আর দ্বিতীয়ত বলছে যে তাকে ব্যায়াম করতে হবে। ঠিক আছে, উত্তরটা হচ্ছে 2 এবং 3। 3 নম্বর, ফাহাদের বিএমআই এর মান কত? এখানেও ওই যে 60/1.5 স্কোয়ার করলেই আমরা মানটা পেয়ে যাব, ফাহাদের বিএমআই না, 26.67। আচ্ছা, এখন ফাহাদের কি বেশি প্রয়োজন? দেখো তার বিএমআইটি অলরেডি বেশি না, তো বেশি আমিষ গ্রহণ করা, এটা কি প্রয়োজন আছে তার? প্রয়োজন নাই, তার অলরেডি ওজন বেশি। আচ্ছা, তাহলে তার ব্যায়াম ব্যায়াম করা প্রয়োজন এবং ওজন কমানো প্রয়োজন। তারপর হচ্ছে ইরিনার দেহের ওজন 60 কেজি, উচ্চতা 130 সেন্টিমিটার। ঠিক একইভাবে 60/1.3 স্কোয়ার।
এনার বিএমআই কত? 35.50। ঠিক আছে, এনার জন্য প্রয়োজন, দেখো বিএমআই অলরেডি কত বেশি হয়ে গেছে। আমরা একটু আগে দেখলাম না, এই যে 24.9 যদি হইতো, সেই পর্যন্ত এটাকে আমরা হচ্ছে পারফেক্ট বলতাম। তো সে 24.9 তো পার হয়েছে, অনেক বেশি হয়ে গেছে। তাহলে তাকে পরিমিত খাদ্য গ্রহণ করা, ডাক্তারের পরামর্শ নেওয়া, নিয়মিত ব্যায়াম করা। ঠিক আছে। আচ্ছা, তো তার কি কি করতে হবে? সে যেহেতু ওজন বেশি, সে ডাক্তার শরণাপন্ন হতে পারে, কিন্তু আমরা কখন মানে ডাক্তার শরণাপন্ন হওয়াটা জরুরি তখনই যখন সে স্থূলকায় হবে। ঠিক আছে, যখন সে অবেস হবে। আচ্ছা, তাহলে তাকে করতে হবে কি, পরিমিত খাদ্য গ্রহণ করতে হবে এবং ডাক্তারের পরামর্শ নিয়ে নিতে হবে, ব্যায়াম করতে হবে। ঠিক আছে, এখানে উত্তর তিনটেই হয়। আবার কোথাও কোথাও এরকম উত্তর দেয়া থাকে যে যেহেতু এটা স্থূল নয়, তাহলে ডাক্তারের পরামর্শ নেওয়ার প্রয়োজন এখানে জরুরি না, এমনি সে ব্যায়াম করবে, খাবার কমে হবে, তাহলেই হবে। ঠিক আছে, তাহলে 61 নম্বর প্রশ্নটা উত্তর হচ্ছে খ, 1 এবং 3 নম্বর। আচ্ছা, কোন শিক্ষার্থী, আচ্ছা এখানে একটু দাঁড়াও, এখানে 57 নম্বর প্রশ্নটা ঘ হবে, হ্যাঁ, 57 উত্তরটা ঘ হবে। এখানে তিনটেই হয়। আচ্ছা, কোন শিক্ষার্থী সুস্বাস্থ্যের অধিকারী, দেখো বিএমআই এর মান বিভিন্ন রকম দেয়া আছে। আমরা কি জানি বিএমআই এর স্ট্যান্ডার্ড ভ্যালু কত? 18.5 থেকে 24.9। প্রশ্ন নাম্বার 62, তাই না? একটু লিখে দিই, 62 স্ট্যান্ডার্ড বিএমআই, বিএমআই। ঠিক আছে, মানটা কত জানাটা জরুরি। তো হচ্ছে 18.5 থেকে 29, সরি 24.9। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, এর মধ্যে কি আছে? শুধুমাত্র একটাই আছে, 20.06। তাহলে সুস্বাস্থ্যের অধিকারী বি নাম্বার। এ ও ডি উভয়ের ক্ষেত্রে করণীয়, এ কি ওজন বেশি, ডি এরও ওজন বেশি, পরিমিত খাদ্য গ্রহণ করতে হবে, বেশি খাদ্য গ্রহণ করতে হবে, ব্যায়াম করতে হবে। আচ্ছা, দেখে খাবারটা বেশি খেতে হবে এবং ব্যায়াম করতে হবে। সব খাবার খাওয়া যাবে না, পরিমিত বলতে স্বাভাবিক, হ্যাঁ, এখানে সে স্বাভাবিক খাবার খাবে না। আচ্ছা, তারপরে রহিমের বিএমআই কত? বিএমআই কিভাবে বের করবো? 60 ভাগ 1.3 স্কোয়ার, একটু আগে দেখছি যে দেহের ওজন ভাগ উচ্চতা স্কোয়ার। আচ্ছা, 64 নম্বরটা আসলে করে করে ফেলি, ক্যালকুলেটর নিয়ে এটা করে ফেলবা। উত্তরটা আসে হচ্ছে 35.50। বিএমআই অনুযায়ী রহিমের ক্ষেত্রে কোনটি সঠিক? রহিম কোন স্তরে আছে? উত্তরটা হচ্ছে মোটামুটি দ্বিতীয় স্তর। ঠিক আছে, সে প্রথম স্তর পার করে গেছে। আচ্ছা, সীমার উচ্চতা 130 সেন্টিমিটার, ওজন 66 কেজি, একইভাবে 66 ভাগ 1.3 হোল স্কোয়ার, মানে 1.3 স্কোয়ার, 39.05। সুস্থ সবল থাকতে হলে সীমাকে কি করতে হবে? প্রচুর মাছ মাংস খেতে হবে, ভুল। নিয়মিত শাকসবজি খেতে হবে, পর্যাপ্ত ব্যায়াম করতে হবে। তো 67 উত্তর হচ্ছে 2 এবং 3, অর্থাৎ গ নাম্বার। রাশেদ সকালের নাস্তায় ডিম ভাজি দিয়ে রুটি খায়। ঠিক আছে। আচ্ছা, তো বলছে যে রাশেদ আমিষ থেকে কত কিলো ক্যালোরি শক্তি পাবে? রাশেদ আমিষ খায় কত? 18 গ্রাম। প্রশ্ন নম্বর 68, হচ্ছে 18 আমিষ থেকে যেহেতু 4, 4 18 72, হ্যাঁ। 68 এর ক নম্বরটা হচ্ছে উত্তর। তারপরে বলছে রাশেদ নাস্তা থেকে মোট কত কিলো ক্যালোরি শক্তি পাবে? রাশেদ নাস্তায় খাচ্ছে 60 গ্রাম আমিষ। আচ্ছা, এটা শর্করা 60 গ্রাম হতো, হ্যাঁ, এটা হবে শর্করা 60 গ্রাম, আমিষ 18 গ্রাম। শর্করা 60 গ্রাম, আমিষ 18 গ্রাম এবং হচ্ছে স্নেহ পদার্থ 5 গ্রাম। তাহলে আমরা সবগুলো হিসাব করি, 60 গুণন 4, তাহলে 240।
তারপরে হচ্ছে স্নেহ 5 না, 5 গুণ 9 হচ্ছে 45। টোটাল কত হয়? 7, 5 সাথে কি 1 2 1 3, আচ্ছা 357। ঠিক আছে, উত্তরটা হচ্ছে খ। খাদ্য সংরক্ষণে অনুমোদিত রাসায়নিক পদার্থ। এই যে খাবারগুলো যে সংরক্ষণ করার জন্য বিভিন্ন রকম রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়, এগুলোর মধ্যে কিছু রাসায়নিক পদার্থ আছে যেগুলো অনুমোদিত। তো এখানকার মধ্যে দেখো 70 নম্বরের অপশনগুলো আছে সোডিয়াম বাইসালফেট, ক্যালসিয়াম অ্যাপারনেট, এগুলো অনুমোদিত, কিন্তু ডিডিটি মানুষের খাবার সংরক্ষণের ক্ষেত্রে উপযোগী নয়। নিচে কোন খাদ্যটি পরিপাক মুখ গহ্বরে শুরু হয়? মুখ গহ্বরে কোন ধরনের খাবারের পরিপাক শুরু হয়? শর্করার। ঠিক আছে, উত্তরটা হচ্ছে গ, রুটি। তারপরে কোন দাঁত খাবার টুকরো করে? খাবার টুকরা করার কাজ করে কে? ইনসিজর। ঠিক আছে, কাটে বা টুকরা করে। মানুষের কতটি পেষণ দাঁত থাকে? দেখো এটা মনে রাখা একটা টেকনিক আছে। 73 নম্বর না, ICPM। মানুষের দাঁত 4টা সারি থাকে না? দেখো মানুষের দাঁত 4টা ভাগে বিভক্ত। তো এইটা একটা পোর্শন, এটা হচ্ছে আইসিপিএম, এই যে আরেকটা এটা আইসিপিএম। আইতে হচ্ছে ইনসিসর বা কর্তন দাঁত, সিতে ক্যানাইন, তারপর পিতে প্রিমোলার, এমতে মোলার। ক্যানাইন মানে হচ্ছে ছেদন দাঁত। হুম, ICPM। আমরা যে কোনো একটা জায়গা নিয়ে যদি কাউন্ট করতে যাই, তাহলে আমরা দেখব যে এই 2 1 0 2, এটা হচ্ছে থাকে বাচ্চাদের ক্ষেত্রে। ঠিক আছে, যদি শিশুর ক্ষেত্রে বলতো তাহলে এরকম লিখতাম। এটা লিখে দিই যে শিশু। বয়স্কদের কি থাকে? 2 1 2 3, এটা হচ্ছে পূর্ণবয়স্ক। হ্যাঁ, তোমাদের ক্ষেত্রে এরকম হয় 2 1 2 3 অ্যাডাল্ট। আচ্ছা, তাহলে 2 1 2 3 এখানে যদি আমরা দেখি, তাহলে এখন দেখো প্রশ্নটা কি বলা আছে, যে মানুষের কতটি পেষণ দাঁত থাকে? উত্তরটা হচ্ছে ঘ। ঠিক আছে, এই যে প্রিমোলার, হুম, অগ্রপেষণ, আর মোলার হচ্ছে পেষণ দাঁত। তো বলছে টোটাল কতটা, সংখ্যাটা হচ্ছে 8টা। পরের প্রশ্নে চলে আসি। পরের প্রশ্নটা হচ্ছে যে বৃহদন্ত্রের কোন অংশের সাথে অ্যাপেন্ডিক্স যুক্ত থাকে? অ্যাপেন্ডিক্স যুক্ত থাকে কার সাথে? সিকামের সাথে। হ্যাঁ, যেখানে ক্ষুদ্রান্ত্র এবং বৃহদন্ত্র একসাথে মিলিত হয় সেখানে। তো ওখানে থাকে হচ্ছে সিকাম। সিকাম দিয়ে আমাদের বৃহদন্ত্র শুরু, কি সিকাম দিয়ে না? সিকাম, কোলন, তারপর হচ্ছে মলাশয়। মানুষের স্থায়ী দাঁত কয় ধরনের? প্রশ্ন নম্বর 75। উত্তর হচ্ছে 4 ধরনের। এই যে লিখলাম ICPM, 4 ধরনের দাঁত থাকে। তারপর 76 নম্বর প্রশ্ন। দেখো এই যে বলছে যে আর, এই যে এই পার্টটা, হ্যাঁ, এই যে এই অংশটা, এই এইটা আর কি, এই অংশটার কথা বলছে যে আর, এই আর চিহ্নিত চিহ্নিত অংশটার নাম কি? ক নম্বর অপশন আছে এনামেল, খ নম্বর আছে দন্ত মজ্জা, গ নম্বর আছে ডেন্টিন, ঘ নম্বর সিমেন্ট। এই অংশটাকে বলা হয় দন্ত মজ্জা। আচ্ছা, তারপরে দেখো বলছে যে 77 নম্বর প্রশ্ন, পি এবং কিউ তৈরির উপাদান কি কি? পি এবং কিউ যে তৈরি হয়, এটা তৈরি কি কি দিয়ে হয়? আচ্ছা, এখানে আগে দেখি অপশনগুলো, তারপরে দিকে যাচ্ছি। 1 নম্বর ক্যালসিয়াম ফসফেট, ক্যালসিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম সালফেট। উত্তরটা হচ্ছে ক্যালসিয়াম ফসফেট এবং ক্যালসিয়াম কার্বনেট, 1 ও 2। এখানে অপশনে ক নম্বরটা হচ্ছে উত্তর। আচ্ছা, মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি কোনটা? মানবদেহের সব থেকে বড় গ্রন্থি, প্রশ্নটা অবশ্যই ইম্পর্টেন্ট। গ নম্বর যকৃৎ। পিত্তথলি কোন নালীর মাধ্যমে ডিওডেনামে প্রবেশ করে? পিত্তথলি ডিওডেনামের মধ্যে প্রবেশ করবে। ঠিক আছে, তো এটা হচ্ছে যকৃৎ অগ্ন্যাশয় নালী।
এরপরে বলছে গ্লুকাগন নিঃসরণ করে কোন গ্রন্থি? উত্তর হচ্ছে অগ্ন্যাশয়। অগ্ন্যাশয়ে 4 ধরনের কোষ থাকে। আলফা কোষ থেকে আলফা কোষ থেকে গ্লুকাগন, বেটা কোষ থেকে ইনসুলিন ক্ষরিত হয়। এটা তোমাদের জানতে হবে। আচ্ছা, তারপরে সে ইউরিয়া, ইউরিক অ্যাসিড এবং অ্যামোনিয়া তৈরিতে কোন অ্যামোনিয়া কোনটাতে তৈরি হয়? আমরা কি জানি আমাদের হচ্ছে বিপাক বলতে একটা বিষয় আছে, তাই না? আমরা খাবারগুলো যে খাই, খাওয়ার পরে খাবার থেকে শক্তি তৈরি হয়। তো এই শক্তি তৈরিটা কোথায় হয়? যেখানে তৈরি হয় সেখান থেকে এই ইউরিয়া, ইউরিক অ্যাসিড এবং অ্যামোনিয়া তৈরি হয়। উত্তরটা হচ্ছে যকৃৎ। ইউরিক অ্যাসিড কোথায় তৈরি হয়? ঠিক আছে, প্রশ্ন নম্বর 82। উত্তরটা হচ্ছে এই একটু আগে দেখছি, ইউরিক অ্যাসিড যকৃতে। পিত্তরস যকৃতের লোবিউল কোষ হতে তৈরি। তারপরে বলছে যে তিক্ত স্বাদ এবং ক্ষারীয় গুণ সম্পন্ন। হ্যাঁ ঠিক আছে, গাঢ় সবুজ বর্ণের, তিনটেই হয়। অগ্ন্যাশয় রসে কি কি থাকে? বইয়ের মধ্যে কিছু এনজাইম দেওয়া আছে না, এখান থেকে দেখতে হবে। তো এর উত্তর হচ্ছে লাইপেজ এবং অ্যামাইলেজ। 1 এবং 2 মল্টেজ না, তাহলে হচ্ছে ক নম্বর। তারপর 85 নম্বর প্রশ্ন বলছে যে যকৃতের যকৃৎ রসের উপাদান। যকৃৎ রসের উপাদান কি কি? পানি, কোলেস্টেরল, পিত্ত লবণ, সবগুলোই। তারপর হচ্ছে 86 নম্বর, চিত্রের এ অংশের কাজ কি? এটা কি? এটা হচ্ছে অগ্ন্যাশয়, কি কাজ করে? গ্লুকাগন এবং ইনসুলিন ক্ষরণ করে, নিঃসরণ করে। আচ্ছা, চিত্রের বি অংশের অন্তর্গাত্র, বিটা কি? বিটা হচ্ছে পাকস্থলী। বিটা হচ্ছে আমাদের পাকস্থলী। তাহলে পাকস্থলীর অন্তর্গাত্রটা কি? অনেক মোটা হইতে হবে, কারণ ওখানে কি থাকে? এইচসিএল থাকে না, মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে। যে অ্যাসিডটা এতটাই শক্তিশালী যে ওর মধ্যে যদি একটা, এই যে ব্লেড আমরা ইউজ করি না, একটা ব্লেড যদি ওর মধ্যে ছেড়ে দেওয়া যায়, তাহলে সেটা 1 মিনিটের মধ্যে গলে যাবে। ঠিক আছে, তাহলে এটা পুরু এবং পেশিবহুল হবে। আচ্ছা, তারপরে এখানে প্রশ্ন হচ্ছে উদ্দীপকের কোন অঙ্গ থেকে ইনসুলিন ক্ষরিত হয়? এখানে সিটা দেখো, সিটা অগ্ন্যাশয় না? একটু আগে তো দেখালাম যে সির বিটা কোষ থেকে ইনসুলিন ক্ষরিত হয়। অষ্টআশির উত্তর সি। তারপরে 89, বি অঙ্গে, হ্যাঁ দেখো বি, বিটা কি? পাকস্থলী। বলছে বি অঙ্গে পেপসিনোজেন এনজাইম ক্ষরিত হয়। তারপরে বলছে যে এ অঙ্গ লিপিড পরিপাককারী এনজাইম ধারণ করে। এটা হচ্ছে যকৃৎ। হ্যাঁ, যকৃৎ লিপিড পরিপাককারী এনজাইম ধারণ করে না। আর সি নাম্বারটার কথা বলছে, সি নাম্বারটা একটা অগ্ন্যাশয়। অগ্ন্যাশয় হচ্ছে এটা মিশ্র গ্রন্থি। আচ্ছা, 89 এর তাহলে 1 এবং 3 খ নাম্বার উত্তর। 90, নিচের কোনটি শর্করা জাতীয় খাদ্য পরিপাক করে? শর্করা জাতীয় খাবার পরিপাক করে কারা? অ্যামাইলেস। তারপরে হচ্ছে ক্লোরোফিলের প্রধান উপাদান কি? এই প্রশ্নটা আমরা শুরুতেও একবার দেখে আসছি এখানে, বা অন্য কোনো অধ্যায়ে আবার আমরা দেখব। ঠিক আছে, 1 নম্বরের ক, ম্যাগনেসিয়াম এবং পটাশিয়াম, সরি, এবং নাইট্রোজেন। কোনটিতে ল্যাকটেজ এনজাইম থাকে? ঠিক আছে, প্রশ্ন নম্বর 92, ল্যাকটেজ এনজাইম থাকবে, থাকবে হচ্ছে আন্ত্রিক রসে। তারপরে বলছে যে নিচের কোনটি রেচন পদার্থ? 93, রেচন পদার্থ ক নম্বর, অ্যামোনিয়া। তারপরে বলছে যে কোনটি মিশ্র গ্রন্থি? অগ্ন্যাশয়। কেন মিশ্র গ্রন্থি বলা হয়? প্রশ্ন নম্বর 94 না, মিশ্র গ্রন্থি তার মানে অন্তঃক্ষরা গ্রন্থিও সে অন্তঃক্ষরা প্লাস বহিঃক্ষরা, দুই ধরনের কাজই সে করতে পারে। অন্তঃক্ষরা গ্রন্থির মতো হয়, আর বহিঃক্ষরা গ্রন্থির মতো হয়। অন্তঃক্ষরা তার মানে কি, সে কি তৈরি করে? অন্তঃক্ষরা থেকে তৈরি হয় হরমোন, আর বহিঃক্ষরা থেকে তৈরি হয় এনজাইম। আর এই আমাদের অগ্ন্যাশয়টা এমন একটা গ্রন্থি যে হরমোনও তৈরি করে, আবার এনজাইমও তৈরি করে। ঠিক আছে, আচ্ছা, তারপরে চলে আসি প্রশ্ন নম্বর 95। হ্যাঁ, আমিষ ভেঙে কোন যৌগ গঠন করে? উত্তর হচ্ছে পলিপেপটাইড। আমিষ ভেঙে হয় পলিপেপটাইড, তারপরে সেটাকে আবার ভাঙতে থাকলে একসময় হয়
অ্যামাইনো অ্যাসিড। বৃহদন্ত্রের অংশ কোনটি? আমরা কি জানি সিকাম, কোলন, মলাশয় হচ্ছে বৃহদন্ত্রের অংশ। 96 নম্বর প্রশ্ন। বৃহদন্ত্র, হ্যাঁ, বৃহদন্ত্রের 3টা অংশ। একটা হচ্ছে সিকাম, এর সাথে থাকে অ্যাপেন্ডিক্স। যখন একে অ্যাপেন্ডিক্সে ব্যথা হয়, সেই অ্যাপেন্ডিক্স থাকে সিকামের সাথে। তারপরে দেখো, সিকামের পরে থাকে হচ্ছে কোলন, আর সর্বশেষ অংশ হচ্ছে মলাশয়। এই সিকাম, কোলন আর মলাশয়। আচ্ছা, এরপরে চলে আসি প্রশ্ন নম্বর 97। আচ্ছা, এখানে দাগাইনি না। 97 উত্তর হচ্ছে সিকাম। কোন গ্রন্থিটি হরমোন নিঃসরণের জন্য দায়ী? এখানে একটা গ্রন্থি আছে, যে গ্রন্থিটা হরমোন তৈরি করে এবং সিক্রেট করে। আচ্ছা, উত্তরটা কি? একটু আগে দেখে এসেছি, অগ্ন্যাশয়কে বলা হয় মিশ্র গ্রন্থি, কারণ সে হরমোন এবং এনজাইম ক্ষরণ করে। এরপরে চলে আসি প্রশ্ন নম্বর 97 পরে আসছে 98। নিষ্ক্রিয় পেপসিনোজেন ছিল হচ্ছে নিষ্ক্রিয় পেপসিনোজেন। হুম, পেপসিনোজেনটা কি রকম? নিষ্ক্রিয়। একে করতে হবে পেপসিন, সেটা কি সক্রিয়। এই কাজটা করে কে? এটা হচ্ছে HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড। আচ্ছা, আমাশয় রোগের জীবাণু কোনটি? প্রশ্ন নম্বর 99। শিগেলা, হ্যাঁ, শিগেলার মাধ্যমে আমাশয় হয়। মানব শরীরে বিভিন্ন ধরনের আন্ত্রিক সমস্যার কারণে অজীর্ণতা, আমাশয়, কোষ্ঠকাঠিন্য, গ্যাস্ট্রিক ইত্যাদি রোগ দেখা দেয়। আমাশয় রোগের জীবাণুর নাম কি? একটু আগেই আমরা দেখলাম, শিগেলা, ঠিক আগের প্রশ্নে দেখছি। আচ্ছা, তারপরে দেখতেছি 101 নম্বর প্রশ্ন। উল্লেখিত রোগগুলোর ফলে কি কি হয়েছে? একটা হচ্ছে আমাশয়, কোষ্ঠকাঠিন্য, গ্যাস্ট্রিক ইত্যাদি রোগ। তো এগুলো দূর করার জন্য বলছে যে রোগগুলোর ফলে কি কি হইতে পারে। 1 নম্বর বলছে যে চোখের দৃষ্টিশক্তি কমে যায়। আচ্ছা, একজনের আমাশয় হয়েছে বা কোষ্ঠকাঠিন্য হয়েছে, এই জন্য কি তার চোখের সাথে কোনো সম্পর্ক আছে? কোনো সম্পর্ক নেই। আচ্ছা, পেটে ব্যথা হইতে পারে, বদহজম হইতে পারে, পাকস্থলীতে সংক্রমণ হইতে পারে, পায়খানা শক্ত হইতে পারে, মল ত্যাগে কষ্ট হয়। হ্যাঁ, এগুলো সবই ঠিক আছে, 2 এবং 3। আচ্ছা, তারপরে বলছে যে কোষ্ঠকাঠিন্য হওয়ার জন্য দায়ী নিচের কোনটি? প্রশ্ন নম্বর 102। ফলের খোসা, উদ্ভিদের ডাঁটা, শস্যদানা, এরা সবই রাফেজ, এরা কোষ্ঠকাঠিন্য দূর করে। তাহলে হচ্ছে খাসির মাংস। তারপর বলছে হেলিকোব্যাক্টার পাইলোরি। হেলিকোব্যাক্টার পাইলোরি একটা সাইন্টিফিক নেম, কোন রোগের জন্য দায়ী? হেলিকোব্যাক্টার পাইলোরি। পেপটিক আলসার, ঠিক আছে। হেলিকোব্যাক্টার পাইলোরি সে হচ্ছে পেপটিক আলসারের জন্য দায়ী। তারপরে বলছে যে কোনটি সংক্রমণে পেপটিক আলসার হতে পারে? আনসার কি হবে? দেখলাম মাত্র, হেলিকোব্যাক্টার। তারপরে বলছে যে বেরিয়াম এক্স রে এর মাধ্যমে কোন রোগ নির্ণয় করা যায়? প্রশ্ন নম্বর 105। বেরিয়াম এক্স রে, হ্যাঁ, বেরিয়াম এক্স রের মাধ্যমে কোন রোগটাকে আমরা দেখতে পারবো? উত্তরটা হচ্ছে আলসার। ধন্যবাদ তোমাদেরকে, তোমাদের সাথে এতক্ষণ আমি ছিলাম মোহাম্মদ আব্দুল হাই কাফি, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি ডিপার্টমেন্ট, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। ধন্যবাদ, আবার দেখা হবে অন্য কোনো চ্যাপ্টারে। সে পর্যন্ত ভালো থাকো।